খায়রুলের মা মাটির ব্যাংকটি ভেঙে ফেলল, কারণ আজকে তার ছেলে, ছেলের বউ এবং নাতনি ঢাকা থেকে আসছে বেড়াতে। বাজার করার জন্য টাকাগুলি দরকার। এদিকে বাবা ও ছেলে মার আড়ালে নদীতে যাচ্ছে মাছ ধরতে। মাছ যদি জানে যে মাছ ধরতে যাইতেছি, রাইগা একদম আগুন হয়ে যাব। কই যান? এই যে পেছন থেকে ডাইগা ফেললো, একটু বৈশা যাই। যা, সারা জীবন মাস্টারি করলেন, শিক্ষিত মানুষ, তা কুসংস্কারটা ছাড়তে পারলেন না। কুসংস্কার কিনা সেটা তো বলতে পারবো না, তবে আমার মা বলতো যে পেছন থেকে ডাক দিলে একটু অমঙ্গল হয়। মায়ের কথা যদি মান্য করা যায় তাহলে মনের মধ্যে একটু শান্তি লাগে, এই আর কি, আসার আর কিছু না। চল চল চল। ঢাকা থেকে যে শহীদ তার বউ লয়ে আইতেছে, লগে নাতনিটা আইবো, সেই খেয়াল আছে? আরে তুমি কোনো চিন্তা করো না, সব আমার মাথায় আছে, মাথায় আছে। বাজার করতে হইব না? বাজারে যান। কালামের দোকানে তো মেলা বাকি পড়ে গেছে। এটা লো, এই যে টাকা লোন। টাকা পাইলে কো? মাটির ব্যাংকটা ভাঙছি। ওরে, মাটির ব্যাংকের কথা তো আমার মাথায় আসিল না। আচ্ছা ঠিক আছে, চল 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 চল, আয় আয়, চল রে চল। টাকা ও বাজারের ব্যাগ নিয়ে বাবা ছেলে বাজার করতে বাজারে চলে যায়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোর কি মনে হয় না যে তোর মা আমার একটু বেশি বেশি শাসন করে? তা তো একটু করেই। তোর কি মনে হয় আমি তোর মারে ভয় পাই? তা তো একটু পাওই। তোর কি ধারণা যে আমি এটার প্রতিবাদ করতে পারি না? তা তো পারোই না। এই যে চোখ রাঙে না, এটা আমার না দিয়া মানে দিতে পারবো না। তোর কি মনে হয় না যে সে আমার সাথে একটু বেশি বেশি করে? বেশি বেশি করলে এত বছর সহ্য করছো কেমনে? ওটা তো ভালোবাসার কারণে। তাইলে বাকি জীবনটাও ভালোবাসার কারণে সহ্য করে দাও। চলো আসো আসো। দে আমার একটা দে। না না লাগবে না, তুমি চলো। হ্যাঁ চলো। আরে দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আছি ভালো। স্যার এই এত বাজার সদাই করলেন, কারণটা কি? না তেমন কিছু না, ওই শহর থেকে আমার নাতনিটা আসবে, ছেলের বউ ওরা আসতেছে তো, তাই একটু আর কি। স্যার আপনি রিটায়ারমেন্টের পরে আপনার রিটায়ারমেন্টের টাকা সবই সাওয়ালেকে দিলেন, আবার আপনার ওই বাড়িটা বন্দুক রেখে সেটাও সাওয়ালেক দিলেন। স্যার এটা কি আপনার সাওয়াল মনে রাখবো? দোয়া করো মেম্বর, যাতে ছেলেটা ভালো থাকে, আর আমার যেটুকু সাধ্য তার চেষ্টা করতেছি, এর বাইরে তো কিছু না। স্যার খালি তো বাজার করলে চলবো না, 6 মাসের কিস্তি যে বাকি সেটাও তো আপনি চিন্তা ভাবনা করা লাগবে। হ্যাঁ তা তো ভাবা লাগবে, একটা কিছু ব্যবস্থা হবে, চিন্তা করো না। দেখেন যদি দিতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন তাহলে তো আমাকে অন্য কিছু ভাবতেই হবে। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম স্যার। বেশি কথা কর। এই নাও বাজার নাও, ধরো। কিলো এরকম মন খারাপ করে বসে রয়েছো কেন? আপনার পোলায় ফোন করছিল। ও তো কি বলছে? ওনারা নাকি আসবেন না, আমাদের বৌমা নাকি গ্রামে গরম সহ্য করতে পারে না। ঠিকই তো বলছে, গরম কেমনে সহ্য হইব? হ্যাঁ আমি গ্রামে মানুষ, আমারই গ্রামে গরম সহ্য হয় না, আর সে কেমনে করে সহ্য করবে? ঠিকই বলছে না রে খায়রুল? কই আমার তো ঠিকই সহ্য হয়। এই বটতলায় যে 20 ফিট বইলে পড়ে, দক্ষিণে যে বাতাস সাথে এত কেতা কায়তার মতো অবস্থা। এই
গাধা কোথাকার, হ্যাঁ? তোর মাথায় কি কোনোদিন বুদ্ধি টুদ্ধি হবে না? 100টার বুদ্ধি নাই। এই বৌমা এইখানে আইসা তারপরে বটতলায় যাবে বাতাস খাওয়ার জন্য, হ্যাঁ? হেটাও তো ঠিক। হ্যাঁ আইতে কন, হাত পাকাতে আমি নিজে তারা বাতাস করবো। এই তুই যা তো আমার চোখের সামনে থেকে যা। দূর হ, যা। আমি কই যাবো? আমার তো কোনো কামই নেই। ঠিক আছে তাহলে তুই থাক, আমি যাই। এটা ভালো হয়, আমি তো মাল্লয় বয়ে কথা কই। ফাজিল একটা। এই যে ছেলে আসবে না শুনে বাবার মনটা খারাপ হয়ে যায়, তাই তিনি সেখান থেকে চলে যায়। আর মা ছেলে ওখানেই বসে কথা বলতে থাকে। বাড়িটা পর্যন্ত বন্ধক দিয়া পোলারে ব্যবসায় টাকা দিলেন, এখন তো আমাদেরই চলার দায়। বাড়ি কিস্তির টাকা পরিশোধ করবেন কেমনে? পোলায় তো 6-7 মাস ধরে কোনো টাকাই পাঠাইতেছে না। আরে ও টাকা দিবে কোথা দিয়ে? ওর নিজের খরচ আছে না, ঢাকা শহরে থাকে, বাড়ি ভাড়া, বাজার খরচ, ফাইজার স্কুল, ড্রাইভারের বেতন, বুয়া, বৌমার এটা সেটা কেনাকাটা, ও টাকা বইব কোথায়? আরো খরচ আছে। শালা শাশুড়ি ওই বাসায় 15 দিন পড়ে থাকে। তো থাকলে অসুবিধা কি? আর একজন থাকে, আর কে থাকে? শালি। তুই জানলি কেমনে? আমি জানবো না, কে জানবে? এটা তো আমারই জানার কথা। ফাজিল একটা ফাজিল। এত খরচ করলে আমার ঘরে টাকা দিব কোত্থেকে? আপনার কাছেও তো টাকা নেই। তুমি এটা নিয়ে এত চিন্তা করতেছো কেন? আমি তো আছি, তুমি নিশ্চিন্ত থাকো। ঘুমাও ঘুমাও, এইটা নিয়ে তোমার এত চিন্তা করণ লাগবো না। আরে আমার ছেলে ব্যবসায় দাঁড়াইতে পারলে 1 মাসে যে ইনকাম করবে সেইটা দিয়া পুরো গ্রাম কিনা ফেলামো। আগে খাইয়া পইরা বাইসালন। তোমার সব সময় বেশি বেশি কথা। আরে বাদ দাও তো, ঘুমাও ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, চিন্তা করো না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাও। খাইরুল, ঘুমা। স্ত্রী ঘুমিয়ে যাওয়ার পর মাস্টার সাহেব বাইরে আসেন ছেলের সাথে আড়ালে কথা বলার জন্য। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা এত রাতে ফোন দিছ? ওয়ালাইকুম সালাম। ভালো আছো? মানে সব কথা তো আর তোমার মায়ের সামনে বলা যায় না, সেই জন্যে সে ঘুমানোর পরে তোমারে ফোন দিলাম। কি এমন কথা যে আরে এত রাতের কাছে দৌড়। আব্বা আব্বা কি এমন কথা যে আব্বার সামনে বলা যায় না? বলো। আছে না কত রকমের কথা। মানে বিশেষ কথা হলো যে আমাদের অবস্থা তো সবই তুমি জানো, তাই না? তো মানে লেখাপড়া করাইতে গিয়ে তো আমার সর্বস্বই শেষ হয়ে গেছে। এটা তো বাপ মার দায়িত্ব। সন্তান জন্ম দিলে তারে পড়ালেখা করাই দেবো না, মানুষ করাই দেবো না? আমি আমার বাচ্চারা মানুষ করাই দিছি না, পড়ালেখা করাই দিছি না? হ্যাঁ, সেটা তো করতেই হবে। আমি তো সেই কথাই বলতেছি যে তোমারে পড়াশোনা করাইতে গিয়া আমার যা ছিল সবই তো শেষ করছি। আমি এক হাতে ইনকাম করছি, তোমার জন্য সমস্ত ক্ষয় খরচ করছি। কোনোদিন তো তোমারে কোনো অভাবে রাখি নাই, যতটুকু সাধ্য ছিল করছি। কিন্তু এখন তো আর আমার কাছে তেমন কিছুই নাই। একটা বাড়ি আছে, বাড়িটা বন্ধক দিয়ে যে টাকা পাইছি সেটাও তুমি তোমার ব্যবসার কাজে নিয়ে গেছো, তাই না? রাখতে তো হইব, কি করবা? তোমার অ্যাবিলিটি নাই। ফাইজার স্কুলের বেতন 1 লাখ টাকা। 1 লাখ টাকা তো আমি দিই, ও কি জানে কোথেকে দিই? কিছু এত জোরে কথা বলতেছো কেন? এত কথা কি? কিন্তু কিছু করার নাই, তুমি দিতে হবে। না না, সেটাই তো বলতেছি। খবরদার, কোনোভাবেই ভাইজার পড়াশোনার কোনো ক্ষতি করা যাবে না টাকার জন্যে। জি আব্বা, দোয়া করো। এখন ঘুমাও, এত রাতে ঘুমাও, শরীর খারাপ করবে। শোনো শোনো, আরেকটা কথা আছে। এই যে মেম্বারে তো ভীষণ তাগাদা করা শুরু করছে, কোনোভাবেই তো তারে কিছুই বুঝাইতে পারতেছি না। এখন ওই যে বন্ধকের কিস্তির টাকার জন্য তো সে অনবরত তাগাদা করতেছে। আব্বা তুমি জানো না আমার অবস্থাটা কি? আমি
আমি সারাটা দিন আমি পরিশ্রম করে আমি টায়ার্ড হয়েছি, আমি ঘুমাবো, এর ভিতর তুমি তুমি নিজেও আমাকে প্যারা দিতেছো, আমিও প্যারা পাইতেছি, এটা ডিস্টার্ব লাগতেছে। তুমি রাখো তো বাবা, পরে কথা হবে না। শহীদ, শহীদ, কয়টা বাজে? হ্যাঁ, যে মানে কয়টা বাজে? ঠিক আছে, ওই যে ফোন সাইলেন্ট করো। এই সিটে পারো। রিমোটটা কই? ছেলে ফোন কেটে দেওয়ায় বাবা স্তব্ধ হয়ে যান। অপরদিকে খায়রুল বাবার পিছনে দাঁড়িয়ে আছে সেই যখন থেকে বাবা কথা বলছিল। বাবা যখন পিছনে ঘুরলো তখন খায়রুলকে দেখে তিনি জিজ্ঞেস করলেন, ঘুমাস নাই? খায়রুল বাবার উত্তরে না বলে। এর মধ্যেই সেখানে খায়রুলের মা চলে আসে এবং এসে দেখে তাদের মুখ ফ্যাকাশে। এই জন্য তিনি জিজ্ঞেস করেন, কি হয়েছে? না, কিছু না, শহীদ ফোনে কথা বললো, এত রাইতে ঘুমাই নেই দেখে বকা জকা করলো আর কি, তাই না রে খায়রুল? এই কথা শুনে খায়রুলের মা খায়রুলের বাবাকে নিয়ে ঘরে চলে যায়। এদিকে খায়রুল বাহিরেই দাঁড়িয়ে থাকে আর ভাবতে থাকে বাবার সাথে ঘটে যাওয়া কিছুক্ষণ আগের ঘটনাগুলো। পরদিন সকালবেলা মেম্বার তো কোনো কথাই শুনতে চাইতেছে না, কি করি কত খায়রুল? ভাইজান রে ফোন করো। ফোন না করে কি আমি বসে রয়েছি? তোর ভাইজানের তো সময়ই নাই, বেশি কথা বললে ফোন কাইটে দেয়। তাহলে এক কাজ করো, চলো আমরা এর বাসায় যাই হাজির হই। বাসা ছিল না? বাসা চিনি, কিন্তু হঠাৎ করে তোর বাসায় গিয়া হাজির হবো, এটা কেমন কথা? এছাড়া তো আর কোনো উপায় দেখি না। বাড়িঘর ফেলায় যাবো? মেম্বারের চাবি দিয়ে যাবো, ঢাকার থেকে টাকা নিয়ে আইসা টাকা দিয়ে আবার বাড়ি বুঝে নেব। তোর মারে কি করবো? মারে কমু যে ভাইজান আমাকে ঢাকায় যেতে কইছে সবাই। সবাই যাবো নাকি তুই থাকবি? আমি একা থাকুন নাকি? পাগল নাকি না? আচ্ছা দেখি, চিন্তা করে দেখি। মাস্টার সাহেব চিন্তা করে সিদ্ধান্ত নেয় পুরো পরিবার সহ তারা ঢাকায় যাবেন। চলো। শেষ পর্যন্ত বাড়িটাও দিয়ে দিবা? আরে বাড়ি দিয়া কি হবে, ছেলে হইতেছে আমাদের আসল। পৃথিবীতে এর চাইতে বড় সম্পদ তো আর নাই। কাল রাইতে ফোনে কথা হয়েছে আমার সাথে, আমাদেরকে বলছে ঢাকায় চলে যেতে। চলো চল। বাপ দাদার ভিটা। আরে মহা মুশকিল, বিটা দুয়ে কি পানি খাবা নাকি? হ্যাঁ, বিটা দিয়ে কি হবে? এখন থেকে আর আলাদা থাকবো না, এখন থেকে ছেলের বউ নাতিপুতি নিয়ে একসাথে থাকবো, আলাদা থাকা হবে না। চলো চলো যাই, চলো, আসো আসো আসো। ওই বাবা কোথায়? এত দেরি করে বাইরে তো ঢাকা পৌঁছতে সে সন্ধ্যা হয়ে যাবে। আসো আসো। শোন, কোনো কিছুতে এত তাড়াহুড়া করতে হয় না। এত তাড়াহুড়ার কি আছে? তাড়াহুড়া না, একটা এক্সাইটমেন্ট আছে না, জীবনে প্রথম ঢাকায় যাব। ঢাকা যাবি তো মাথাটা একটু আসলে এটা তো নিলে পারতি। হ্যাঁ, এটা কিরকম করে রাখছ? হবে না, চলো। হবে না, দাও। নে এই ব্যাগটাও ধর। আর এটা কি? এটা যে মা দিল কুলি পিঠা। থাক আমার কাছে, তুই পারবি না। ব্যাপার না, এইটাও আমার। চলো চলো, হাঁটা হাঁটা ধরো। আসো আসো আসো। তালা ঠিক মতো লাগাইছো? হ্যাঁ লাগাইছি। খায়রুলের মা ও বাবা বারবার বাড়িটার দিকে ঘুরে তাকাচ্ছিলেন, কারণ এই বাড়িটাই তাদের অনেক স্মৃতি পড়ে আছে, অনেক স্মৃতি জমা হয়ে আছে। তাদের বাড়িটা ছাড়তে অনেক কষ্ট হচ্ছিল, তবুও তারা চলে যাচ্ছিল ঢাকার পথে। 3 মাস টাইম আছে, এর মধ্যে টাকাটা দিয়ে আপনি আপনার বাড়ি বুঝে নিন। বাড়িটার দিকে একটু নজর রাখবো। ঠিক আছে স্যার। বাড়ির চাবি মেম্বারের কাছে জমা দিয়ে তারা রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। চলে যেতে থাকে তাদের নতুন গন্তব্যে।
la 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 la